স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। নজিরবিহীন নাশকতা সহিংসতার মধ্য দিয়ে চলছে ২০ দলের টানা অবরোধ হরতাল কর্মসূচি। এক মাসের কর্মসূচিতে মৃত্যু হয়েছে ৬০ জন, যাদের অধিকাংশই মারা গেছে অগ্নিদগ্ধ হয়ে। যন্ত্রণায় কাতরাচ্ছে আরও শতাধিক অগ্নিদগ্ধ মানুষ। পেট্রোল বোমার বীভৎসতার প্রতীক হয়ে উঠছে বাণী। বিপর্যস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ব্যবসা ও জনজীবন। মানবতার এমন বিপর্যয়ের মধ্যেই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আমাদের সঙ্গে কথা বলতে সঙ্গে থাকছেন স্টুডিওতে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সামন্তলাল সেন এবং ফটো সাংবাদিক ও কুমিল্লার নাঙ্গলকোটে পেট্রোল বোমায় নিহত উপলু ও মাইশার স্বজন ফিরোজ চৌধুরী। স্বাগত আপনাদের। আমরা প্রথমেই ফিরোজ চৌধুরীর কাছে যাব, যে এই যে স্বজন হারানোর যে বিষয়টি, আপনি প্রতিদিন যেহেতু খবরের সংগ্রহে থাকেন, এটি নতুন না, কিন্তু তারপরেও আমরা আসলে নিজেদের মানুষের মধ্যে নিজের উপর যখন আসে তখন হয়তো একটু ভিন্নভাবেই দেখি। এই পরিবারটি এখন কি অবস্থায় আছে সেটা যদি আমাদেরকে একটু বলেন। এটা আসলে মানে বলার মতো কোনো ভাষা নেই। আসলে আমি ফুপুর সাথে আজকে প্রথম কথা বলেছি তার সাথে ফোনে, কারণ মানে কথা বলার আসলে কিছু নেই, এবং আমাদের সকল স্বজনের অবস্থা কিন্তু একই রকম। এবং এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে একজন মানুষ তার চোখের সামনে তার প্রিয় সন্তান এবং স্বামী পুড়ে মারা গেলেন, এবং একটু আগেও তারা পাশাপাশি ছিলেন। তো এটার আসলে কোনো আমার ভাষায় এটার কোনো ব্যাখ্যা নেই। এটা শুধুই কান্না। মানে এই পরিবারের মধ্যে, মানে শুধু আমার ফুপুর পরিবারে নয়, মানে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে তাদের পরিবারে কি হচ্ছে, এটা মানে কাছ থেকে না দেখলে আসলে খুবই বোঝা মুশকিল। এটা আসলে মর্মান্তিক। এটার আসলে কোনো ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমরা তাদেরকে কোনো সান্ত্বনাও দিতে পারছি না। সান্ত্বনার কোনো ভাষা নেই, কি সান্ত্বনা দেওয়া যাবে? বিষয়টা মাইশা ক্লাস 10-এ পড়তো, ক্লাস 10। তো এবং ফেসবুক থেকেও আমরা তার অনেক ছবি দেখেছি। এবার বেড়াতে গিয়েছে, সেখানেও দেখেছি ফুটফুটে একটা মেয়ে। এবং এই যে মানে আমাদের প্রায় সব মানুষকে অনেক বেশি ছুঁয়ে গেছে যে এই মৃত্যুগুলি সাধারণ মানুষ, যেই 60 জনের কথা আমরা বলছি, এই 60 জনের হয়তো আমাদের কাছে আসলে কোনো তথ্য নেই, কিন্তু আমরা আমাদের গবেষণা ছাড়াই আমরা বলছি যে এর মধ্যে অধিকাংশই কোনো ধরনের হয়তো রাজনৈতিক কর্মী না, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না, কিন্তু সাধারণ মানুষ। তারা মৃত্যুর কাতারে চলে যাচ্ছেন। এই বিষয়গুলি ফিরোজ ভাই, আপনি যেটা আমি বলেছি যে এই বিষয়গুলি পেশাগত কারণে আপনার সবসময় সংগ্রহে করতে হয়, কিন্তু এখন পেশার দিকটাও কীরকম দেখছেন? এই যে ফটো সাংবাদিকরা যাচ্ছে, অনেক কিছু আছে যেটা আমরা আসলে দেখাতে পারি না, যে বিভৎসতা, কারণ সব ধরনের দর্শকই আমাদের দর্শক, তাদের কথা বিবেচনা করে হতে সেই বিভৎসতাটা দেখাতে পারি না। আপনারা যখন দেখেন জিনিসগুলি, সেই অবস্থাটা কীরকম হয়? এইরকম পেশাগত কারণে বিষয় হচ্ছে কি, যে আমাদেরকে বিশেষ করে যারা সাংবাদিকতা করি, বিশেষ করে ফটো সাংবাদিক, তাদেরকে কিন্তু সব বিভৎসতাগুলোকে একদম কাছ থেকে দেখতে হয়। এবং এখনকার যে পরিস্থিতি হয়েছে, যে দাদা আছেন, ওনার বার্ন ইউনিটে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সরি, তো সেখানে আমাদের মতন কঠিন মানুষগুলো গিয়েও কিন্তু সেখানে কান্নাকাটি করে ফেলছে। যে এই যে একটা ছোট বাচ্চা যে দগ্ধ হয়েছে, তার যে মর্মান্তিক অবস্থা, সেখানে গিয়ে মানে গতকালকেই হয়েছে যে আমাদের সিনিয়র ফটো সাংবাদিক একজন ছবি তুলতে গিয়ে মানে সে হাউমাউ করে কেঁদে ফেলেছে, যে মানে সে সহ্য করার মতো না। কিন্তু যার পরিবারে, আমরা তো পরিবারের বাহিরের অংশ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদের অবস্থাটা এইরকম হয়ে থাকে, তাহলে যারা পরিবারের আপনজন, তাদের ফিলিংসটা বা তাদের অবস্থাটা কি, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা বার্ন ইউনিটের কথা বলছিলাম, আমরা একটু সামন্তলাল সেনের কাছেই জানতে চাইবো যে আমরাও কিন্তু আসলে কথা বলতে বলতে, দেখতে দেখতে এক রকমের বলা যায় যে কি বলে, স্টিফ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলি থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করছি। আপনাদের প্রতিদিন এই জিনিস মুখোমুখি হতে হচ্ছে। একটা সাধারণভাবে অবশ্যই আপনারা আগুনে পোড়া, দুর্ঘটনায় যারা আগুনে দগ্ধ হবেন তাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু এই যে অস্বাভাবিক পরিস্থিতিটা, এইটির ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনারা এবং আপনার পুরো টিম, সেটা কি রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? দেখুন, আমরা চিকিৎসকের ইয়র থেকে বলছি, বাংলাদেশে আমাদের একটা আনুমানিক হিসাব আছে
যে প্রতি বছর 6,53,000 মানুষ পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো এই রোগীদেরকে সামাল দিতে গিয়ে আমাদের এই হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ যে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, সেটি একমাত্র প্রতিষ্ঠান এবং যা মানে এখন বর্তমানে সামাল দিতে যাচ্ছে। এই অবরোধের এই সমস্ত সহিংসতায় আমাদের এখানে আসছিল 121 জন রোগী, তার মধ্যে ভর্তি আছে এখন 65 জন, আমরা ভালো করে ছাড়ছি 47 জনকে, আর মারা গেছে 9 জন। সঙ্গত কারণেই শীতের দিনে এই আমাদের হাসপাতালে আগুনে পোড়ার সংখ্যা বেড়ে যায়। শীতে কিন্তু মানুষ অনেক কারণে পড়ে, আগুন পোয়াতে গিয়ে, গরম পানি, এরকম বিভিন্ন কারণে। তো নর্মালি এটা হচ্ছে একটা 300 শয্যার হাসপাতাল, স্বাভাবিকভাবে এখানে সবসময় 450-500 রোগী থাকে। তো সেটা সামাল দিতে গিয়ে ডাক্তাররা একটু হিমশিম খায়। আর এখন যেটা হচ্ছে সেটা এই যে বিভিন্ন সহিংসতার কারণে মানুষ পড়ে যাচ্ছে। এখন আমরা তো চিকিৎসক, আমাদের কাছে রোগী যে কারণেই আসুক আমাদেরকে চিকিৎসা করতে হবে। এই কালকের এই ঘটনাটা যেটা উনি বললেন, এই বাচ্চাটাকে দেখে আমাদের চিকিৎসকরাও অনেকেই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল, বাট কিছু করার নাই, আমাদের চিকিৎসা করতে হবে। আমরা বর্তমানে হাসপাতালে যে ডাক্তার যারা আছেন তাদের ছাড়াও সরকার আমাদের এখানে প্রায় 15 জন অতিরিক্ত ডাক্তার, 10 জন নার্স, অন্যান্য লজিস্টিক সাপ্লাই দেওয়া হয়েছে, যাতে বর্তমান পরিস্থিতিটাকে আমরা সামাল দিতে পারি। আমরা আব্দুর রশিদ সাহেব আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আমরা যখন দেখি যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিও পৃথিবীর যেখানে আছে, সেখানেও কিন্তু বলা হয় যে সিভিলিয়ানদের যেন অ্যাটাক না করা হয়, সিভিলিয়ানদের রক্ষা করার জন্য সেখানে কি করা হচ্ছে। সেখানে বাংলাদেশে একটা কোনো যুদ্ধকালীন পরিস্থিতি না, একটা রাজনৈতিক কর্মসূচি চলছে, কিন্তু সেখানে সাধারণ যে নাগরিক তাদের নিরাপত্তা মানে এই দেশের প্রায় সব মানুষই এখন এক ধরনের নিরাপত্তাহীনতায় আছেন। এই পরিস্থিতিটা মানে মানুষের জন্য কেমন, এবং এখান থেকে আসলে বের হয়ে আসার পথ কিভাবে খুঁজতে পারে? প্রথমে বলতে হয় আমি মায়েশাকে চিনি না, কিন্তু মায়েশাকের মৃত্যুটাকে আমাকে খুব আঘাত দিয়েছে। কেন আঘাত দিয়েছে? যে আমরা রাষ্ট্র নিয়ে কথা বলি, আপনাদের চ্যানেলে আসি, মানুষ আমাদের কথা শোনে। তো এখানে আমি কি ভূমিকা পালন করতে পারছি যে মায়েশার মতো একটা কিশোরী জীবন দিতে হলো, যে আপনি যেটা বললেন যে কোনো পক্ষ না। তো এখানে আমাদের এই গণতন্ত্রের নামে একটা এরকম একটি নিরীহ কিশোরীকে বা শিশুকে বা নারীকে বা মানুষকে পোড়ানো হবে। তো এটির জন্য আন্তর্জাতিক অঙ্গনে অনেক প্রোটেকশন সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমরা যেমন সামরিক বাহিনীতে যারা কাজ করে, যুদ্ধের সময়ও দুই দেশের যুদ্ধ চললেও সেখানে প্রচলিত যুদ্ধে কতগুলো নিষেধাজ্ঞা আছে, এটি কতগুলো আইন মেনে চলতে হয়। যে আমি ফ্রি না, যা কিছু আমি করতে চাই সেভাবে আমি যুদ্ধ করতে পারবো না। তো প্রথম হলো যে আমি নিরীহ মানুষকে ডেলিবারেটলি টার্গেট করতে পারবো না। আমি নিরীহ মানুষ বেঁচে থাকার জন্য তার যে উপযোগী জিনিসগুলো আছে, যেমন পানি, ইলেকট্রিসিটি, এটি আমি কখনোই সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারবো না। বাংলাদেশের পরিষ্কারভাবে বলতে হলে যে রাজনীতি একটা নিষ্ঠুরতা দেখাচ্ছে। এখানে একটি চমকদার একটি শব্দ লাগানো হয়েছে, গণতন্ত্র। আমার কাছে কথা হলো যে একটি মানুষ মাইশার কাছে বা মাইশার মায়ের কাছে আজকে গণতন্ত্রের কি মূল্য আছে? সে একটা ভোট দিতে পারলো কি পারলো না, সে তো মাইশাকে ফেরত পাবে না। বাট আমাদের রাজনীতি বোঝাতে যাচ্ছে যে আপনি জীবন দেবেন, আপনাকে আমি মেরে ফেলবো। এখন হচ্ছে যে এটিকে আমি যেভাবে দেখছি, একটি আন্দোলন ডাকা রাজনৈতিক দল ডাকতেই পারে, কিন্তু সেটিও একটা নিয়ম কানুন থাকতে হবে। তো আপনি অবরোধ রেখেছেন, খুব ভালো, অসুবিধা নেই। মানুষ অবরোধ পালন করবে কি করবে না, এটি হচ্ছে সে মানুষের সদিচ্ছা। এখানে একটু বলতে হয় যে প্রতিটি রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার, মৌলিক অধিকার বলে কতগুলো অধিকার আছে, সেই অধিকারটা কেউ চিন্তা করতে পারে না। সে আপনি রাজনৈতিক দল হন, রাষ্ট্র হন বা কোনো সংগঠন হন, সেটি তার প্রথম যে অধিকার আছে, আমি সবগুলোতে যেতে চাচ্ছি না, আমি শুধু একটাতেই থাকতে চাচ্ছি, সেটা বাঁচার অধিকার। বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার। তো সেই জায়গাতে এখন ভঙ্গুর হয়ে গেছে। কেন ভঙ্গুর হয়েছে? যে রাজনৈতিক দল ডেলিবারেটলি অবরোধের এই ক্ষেত্র সৃষ্টি করে দিয়ে এই নিরীহ মানুষকে পেট্রোল বোমা দিয়ে আক্রমণ করছে। সেটি আইন বলেন, নৈতিকতা বলেন, আন্তর্জাতিক আইন বলেন, কখনোই এটা সিদ্ধ না। আমরা এখানে অনেকেই বলার চেষ্টা করি, আমাদের মতো সুশীল সমাজের লোকজন,
যে গণতন্ত্র হয়নি বলে এখান থেকে উত্থিত সমস্যার ফলে এটি ঘটছে। সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যেটা বলি রাজনীতি ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, একটি পয়েন্ট। আর একটা হচ্ছে রাজনীতি, অ্যাকচুয়ালি রাজনীতির ক্ষেত্র হচ্ছে মেধা শক্তির লড়াই, পেশি শক্তির লড়াই না। তো এখানে আমরা দেখছি যে মেধা শক্তি রাজনীতিতে নাই। এখানে এখন পেশি শক্তি দিয়ে আপনি অবরোধে আপনি করবেন না, আপনাকে পেট্রোল বোমা মেরে যে আমি জ্বালিয়ে দেবো, আপনাকে অবরোধ করতে হবে। এই যে চোরাগুপ্তার যে একটি পর্যায় সৃষ্টি হয়েছে, এটি একটি যুদ্ধ বলব, আসলে যুদ্ধ। কারণ এখানে মানুষের মৌলিক অধিকার রক্ষা হচ্ছে না, মানুষ তার জীবিকা পালন করতে পারছে না, শিক্ষা সে করতে পারছে না, ব্যবসা করতে পারছে না, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। তাহলে কার বিরুদ্ধে যুদ্ধ? তো এই জায়গাতে আমি অত্যন্ত অবাক হয়ে যাই যে যখন কোনো রাজনৈতিক দল এইভাবে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্দোলনের নামে, সেটাকে যুদ্ধ বলা ছাড়া কোনো উপায় নেই। আমি এছাড়া আমি বলতে পারছি না। এক্ষেত্রে এখন বলতে পারেন কেন হলো, আমরা এখানে কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্র দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে, একটি হলো এই আক্রমণ করা হচ্ছে, আবার আমরাই চেষ্টা করছি গণতন্ত্রের নামে এই আক্রমণটাকে বৈধতা দিতে, যেটি আমি অবাক হয়ে যাই যে এই হত্যাকে, মাইশার মতো মেয়েরা যে মারা যাচ্ছে তাকে বৈধতা দিতে গণতন্ত্রের নামে এটি হচ্ছে বৈধ। আবার পুলিশ যখন বোমাবাজদের ধরতে যাচ্ছে সেখানে গুলি মারছে, তখন ওটা হলো হিউম্যান রাইট ভায়োলেশন। তখন আমরা কোন পক্ষে আছি? আমরা কি মাইশার মতো মেয়েদের বাঁচাতে চাচ্ছি, নাকি আমরা যারা বোমা ছুটছি তাদেরকে বাঁচাতে চাচ্ছি? এই জায়গাতে আমাদের মতো সাধারণ মানুষ বা নৈতিকতার মানুষকে একটা অবস্থান নিতে হবে সুস্পষ্টভাবে, যে না, আর কোনো মাইশা বাংলাদেশের জীবন দেবে না। তো সেই জায়গাতে আমরা আসতে পারছি কিনা, সেটি হচ্ছে জাতির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। জি, আমরা একটা বিরতিতে যাব এবং এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করতে চাইবো যে এইরকম পরিস্থিতি, এই যে এরকম ভয়ের পরিস্থিতি, মানুষের ঘর থেকে বের হইতে ভয়, ঘর থেকে এক জায়গায় গিয়ে পৌঁছে সাথে সাথে ফোন করা, তার মানেই তো নিরাপত্তাহীনতা, যে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা আমরা। এই বোধগুলি আগেও আমরা একটা সময় কিন্তু পেয়েছিলাম, যখন বাংলা ভাইদের উত্থান হয়েছিল, প্রায় এরকমই একটা অবস্থা আমরা ছিলাম। কিন্তু সেইটার পরিপ্রেক্ষিত এবং এখনকার পরিপ্রেক্ষিত, শুধু আপনি যেটা বললেন যে একটা বড় রাজনৈতিক দল কিন্তু প্রায় একই রকম নিরাপত্তাহীনতার মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছে। ফলে সেই জায়গাটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এবং সেই জিনিসগুলি আমরা একটু জানতে চাইব। ডেডলাইন ঢাকায় নিচ্ছে একটি বিরতি, ফিরছে।